আচ্ছা, তোমাদের অনেককে হচ্ছে আজকে নতুন দেখতেছি, প্রায় একটা সপ্তাহেরও বেশি সময় ধরে হচ্ছে আমি ক্লাস নিতে পারি নাই। তো প্রথম কথা হচ্ছে যে ম্যাথের যেহেতু দায়িত্ব আমার উপরে আছে, তোমাদের টেনশন করার দরকার নাই। আমরা হচ্ছে এই সপ্তাহে শুক্রবারে ক্লাস নিব এবং বাকি যে ডেটগুলোতে ক্লাসের টাইম দেওয়া আছে অন্য সাবজেক্টগুলার, তা বাদে যে ডেটগুলো আছে সেই ডেটগুলোতে হচ্ছে আমি ক্লাস নিব, নিয়ে হচ্ছে তোমাদের সিলেবাস যত দ্রুত সম্ভব হচ্ছে কমপ্লিট করাই দিব। তো আমি গতকালকে আসছি বাসা থেকে, আসার পরে আসলে এভাবে প্রিপারেশন নিতে পারি নাই ক্লাসের জন্য। তো তোমাদের সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে হচ্ছে প্র্যাকটিস শিটটা রেডি করছি। তো আমি মোটামুটি হচ্ছে একটা ধারণা দিয়ে দিচ্ছি, গোছানো হয়তো বা ওইভাবে গোছানো হবে না পড়ানো, বাট যতটুকু পারি যেভাবে যে ধাঁচে তোমাদের হচ্ছে কোশ্চেন ব্যাংকগুলোতে হচ্ছে টাইপ ওয়াইজ আছে সেভাবে হচ্ছে আমি আলোচনা করার চেষ্টা করব। তার আগে হচ্ছে আমি একটু বৃত্তের বেশ কিছু জিনিস আমাদের বলা যায় একটু স্কিপ হয়ে গেছে। তার মধ্যে একটা জিনিস হচ্ছে যে আমরা গতদিন দেখেছিলাম যে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস হচ্ছে এ স্কোয়ার। এই বৃত্তের উপর যদি একটা বিন্দু x1 কমা হচ্ছে y1 হয়, এই বিন্দু দিয়ে যদি একটা স্পর্শক অঙ্কন করি, সেই স্পর্শকের সমীকরণ বের করার জন্য আমরা একটা শর্টকাট মতো দেখেছিলাম যে এক্স স্কোয়ার থাকলে বলেছিলাম এক্স x1 লিখতে, ওয়াই স্কোয়ার থাকলে হচ্ছে ওয়াই y1, আর যদি শুধুমাত্র এক্স থাকে তাহলে হচ্ছে এক্স প্লাস x1 ডিভাইডেড বাই হচ্ছে 2, আর যদি হচ্ছে ওয়াই থাকে তাহলে হচ্ছে ওয়াই প্লাস y1 ডিভাইডেড বাই হচ্ছে 2। এই জিনিসটা হচ্ছে আমরা যখন পরাবৃত্ত পড়ব বা উপবৃত্ত পড়ব বা অধিবৃত্ত, তখনও যদি বলা হয় যে ওই পরাবৃত্তের উপর একটা বিন্দু হচ্ছে এইটা এবং ওই বিন্দু দিয়ে যদি একটা স্পর্শক যায়, সেই স্পর্শকের সমীকরণ বের করার জন্য তখন আমরা এক্স স্কোয়ারের জায়গায় এক্স x1, ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই y1 এই ফরম্যাটটা লিখব। কিন্তু এর থেকেও সহজ উপায়ে করা যায়, সেটা হচ্ছে অন্তরীকরণের মতো করে। সেটা কিভাবে? যে আমি ডিওয়াই বাই ডিএক্স বের করব। আমরা জানি ডিওয়াই বাই ডিএক্স কিন্তু একটা ঢাল নির্দেশ করে। তো এই ডিওয়াই বাই ডিএক্স আমাকে যে বিন্দুতে স্পর্শকটা বের করতে বলছে, কোন বিন্দুতে? x1 y1 বিন্দুতে, এই বিন্দুতে ঢালটা নির্ণয় করব। সেক্ষেত্রে কি আমাকে ডিওয়াই বাই ডিএক্সটাকে নির্ণয় করতে হবে। নির্ণয় করার পর আমরা ডিওয়াই বাই ডিএক্স যে বিন্দুতে ঢালটা বের করতে বলছে সেই বিন্দুতে x1 y1 বিন্দু বসাই দিব, দিলে আমরা ঢাল পেয়ে যাব। তাই আমরা ঢাল পেয়ে যাচ্ছি, আমাদের একটা বিন্দু দেওয়া আছে। তাহলে সমীকরণ বের করার ফর্মুলা কি, সরলরেখার সূত্রটা কি? y মাইনাস y1 ইকুয়ালস টু হচ্ছে m ইন্টু x মাইনাস x1। এইটা হচ্ছে সব থেকে ইজি ওয়ে আমার কাছে যেটা মনে হয়, এবং তোমাদের কাছে যারা ডিফারেন্সিয়েশন পারো ভালো মতন তাদের জন্য এটা সহজ হবে। এবং এই স্পর্শক, অবিলম্ব, এবার আসে অবিলম্ব। তোমরা কোশ্চেন ব্যাংক খুললে আরেকটা জিনিস দেখতে পারবা, সেটা হচ্ছে অবিলম্ব। একটা মিনিট, আর গলা শুকায় যাচ্ছে, আমি একটু পানি নিয়ে আসি। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের স্পর্শক বের করলাম, এখন যদি আমাকে অবিলম্ব বের করতে বলে, অর্থাৎ স্পর্শকের উপর লম্ব, তাহলে সেক্ষেত্রে এখান থেকে যে ঢালটা আমরা বের করছি সেই ঢালটার নাম যদি আমরা m1 দিই, তাহলে আমাদের বের করতে বলছে হচ্ছে অবিলম্বের সমীকরণ। তো সেক্ষেত্রে আমরা জানি যে ঢাল m1 ইন্টু হচ্ছে m2 ইকুয়ালস টু হচ্ছে -1, কারণ এইটা যদি স্পর্শক হয় আর এটা যদি অবিলম্ব হয়, তাহলে এইটার ঢাল আমরা অলরেডি পেয়ে গেছি m1, এইটার ঢাল আমরা বের করতে চাচ্ছি। যেহেতু এরা পরস্পর লম্ব, সেক্ষেত্রে আমরা সরল রেখায় জানি যে ঢাল দ্বয়ের গুণফল হচ্ছে -1 হয়। তো সেক্ষেত্রে এখান থেকে আমরা m2টা পেয়ে যাব, অর্থাৎ অবিলম্বের ঢাল পেয়ে গেছি। এবং ওই অবিলম্বের উপরেই তো একটা বিন্দু ছিল, সেই বিন্দুটাই হচ্ছে x1 y1। তাহলে এখন আমাদের সমীকরণ বের করার ফর্মুলা আবারও y মাইনাস y1 ইকুয়ালস টু, তখন হবে m2 x মাইনাস x1। হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে বৃত্তের ক্ষেত্রে সহজই হবে, কিন্তু আমরা যখন উপবৃত্ত, অধিবৃত্ত এগুলো পড়বো তখন আমাদের জন্য হচ্ছে মোটামুটি বলা যায় কঠিন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমাদের আগের দিন কনফিউশন হয়েছিল, যেটা হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য। স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয়ের জন্য দেখো এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এ স্কোয়ার। এইটা কি বৃত্ত বলা হয় এটাকে? মানে মূল বিন্দু, কেন্দ্রটা হচ্ছে মূল বিন্দুতে আছে। আচ্ছা,
এখন এই বৃত্তের যদি একটা স্পর্শক ধরো x1 y1, এই বিন্দুটা, বিষয়টা হচ্ছে এরকম, এটা যদি একটা বৃত্ত হয়, এই বৃত্তের এটা যদি একটা বিন্দু হয় x1 y1, এই বিন্দু থেকে এই যে স্পর্শকটা আমি অঙ্কন করলাম, এই স্পর্শকটার হচ্ছে দৈর্ঘ্য আমি বের করতে চাচ্ছি। সেই দৈর্ঘ্য বের করার ফর্মুলাটা হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য। ওই যে বিন্দুটা, সেই বিন্দুটা এই সমীকরণে বসায় দাও, √x1 স্কোয়ার প্লাস হচ্ছে y1 স্কোয়ার মাইনাস হচ্ছে a স্কোয়ার। এটা হচ্ছে যদি বৃত্তের কেন্দ্রটা মূল বিন্দুতে থাকে তাহলে স্পর্শকের দৈর্ঘ্য বের করার ফর্মুলা হচ্ছে এটা। এখন আমাদের যে সাধারণ সমীকরণটা ছিল যে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস হচ্ছে 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু হচ্ছে 0, এই বৃত্তের যদি একটা বহিস্থ বিন্দু যদি x1 y1 হয়, সেটার জন্য স্পর্শকের দৈর্ঘ্য বের করার ফর্মুলা হচ্ছে √x1 স্কোয়ার প্লাস হচ্ছে y1 স্কোয়ার প্লাস হচ্ছে 2gx1 প্লাস হচ্ছে 2fy1 প্লাস হচ্ছে c ইকুয়ালস টু হচ্ছে 0 বলছি কেন, এটাই তখন হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য হবে এই বৃত্তের জন্য। এখন আমরা যদি বলি যে বহিস্থ যে বিন্দুটা, সেই বিন্দুটাই এখন হচ্ছে মূল বিন্দু, বহিস্থ যে বিন্দুটা x1 y1, ওই বিন্দুটাই যদি মূল বিন্দু হয় অর্থাৎ 0 0 হয়, তাহলে স্পর্শকের দৈর্ঘ্য কত হবে? এখানে বসায় দাও, শুধুমাত্র √c থাকে। তাহলে বহিস্থ বিন্দু যদি মূল বিন্দু হয় অর্থাৎ 0, 0 হয়, তাহলে স্পর্শকের দৈর্ঘ্য হবে √c, শুধুমাত্র √c। যদি বহিস্থ বিন্দুই মূল বিন্দু হয় তাহলে স্পর্শকের দৈর্ঘ্য হবে √c। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আমরা গতদিন আরো বেশ কিছু জিনিস দেখেছিলাম যে একটা এমসিকিউ অলরেডি আসছে অ্যাডমিশন টেস্টে, যে সেটা হচ্ছে যদি বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে, যদি বহিস্থভাবে স্পর্শ করে আর একটা যদি অন্তস্থভাবে স্পর্শ করে, আচ্ছা, এই হচ্ছে চারটা ক্ষেত্র। এটা বহিস্থভাবে স্পর্শ করছে, এটা অন্তস্থভাবে স্পর্শ করছে, এটা ছেদ করছে, আর এটা কোনো স্পর্শই করে নাই। প্রশ্ন হচ্ছে এটার সাধারণ স্পর্শক কয়টি? 3টা। এইটা সাধারণ স্পর্শক 1টা, আর এইটা সাধারণ স্পর্শক 2টা। একটা হচ্ছে এই বরাবর, একটা হচ্ছে এই বরাবর। আর এইটা সাধারণ স্পর্শক কয়টা? কেন নাই? 4টা থাকবে। একটা হচ্ছে এই দিক বরাবর যেতে পারে, একটা হচ্ছে এই দিক বরাবর যেতে পারে, একটা হচ্ছে এই দিক বরাবর, আর কই? আর 2টা কই? এই দিক থেকে একটা, এই দিক থেকে একটা, টোটাল 4টা স্পর্শক। তাহলে আমাদের এমসিকিউতে একটা ইউনিভার্সিটিতে আসছে শুধুমাত্র এইটা দিয়ে, সো বাকিগুলো দিয়েও আসতে পারে যে অন্তস্থভাবে স্পর্শ করলে স্পর্শক 1টা, বহিস্থভাবে স্পর্শ করলে স্পর্শক 3টা, যদি ছেদ করে স্পর্শক 2টা, আর যদি কোনোভাবে ছেদ না করে তাহলে স্পর্শক হচ্ছে 4টা।
আচ্ছা, এই বৃত্তের যে সাধারণ ইকুয়েশন আছে এটার যদি আমরা প্রতিবিম্ব বের করতে চাই, প্রথমে যদি বলা হয় এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব, সেক্ষেত্রে হচ্ছে ওয়াই এর যে সহগটা আছে সেটা মাইনাস হবে। আর যদি বলে ওয়াই এর সাপেক্ষে হচ্ছে প্রতিবিম্ব বের করো, তাহলে হচ্ছে এক্স এর সহগটা মাইনাস হবে। তুমি বলতে পারো যে ভাই এখানেও মাইনাস দিয়ে দেন, এখানেও মাইনাস দিয়ে দেন, বাট আলটিমেটলি তো বর্গ হয়ে যাচ্ছে। ওকে, সো এক্ষেত্রে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx মাইনাস হচ্ছে 2fy প্লাস হচ্ছে সি ইকুয়ালস টু হচ্ছে 0। এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 2gx প্লাস 2fy প্লাস হচ্ছে সি ইকুয়ালস টু হচ্ছে 0। এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব যদি বের করতে বলে, ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বের করতে বললে মনে থাকবে আমরা সরল রেখায়ও দেখেছিলাম। ওকে, এরপরে আচ্ছা, বৃত্তের জ্যা কর্তৃক কেন্দ্রে উৎপন্ন কোণ তো পড়াইছিলাম তাই না, প্রমাণ করিয়েছিলাম। স্পর্শকের দৈর্ঘ্য বৃত্তের বহিস্থ কোনো নির্দিষ্ট বিন্দুতে অঙ্কিত স্পর্শকের। আচ্ছা আচ্ছা, এখন তুমি যেটা বললা, যদি বৃত্তের বহিস্থ বিন্দু হতে বের করতে চাও স্পর্শকের সমীকরণ, সেক্ষেত্রে কি করবা? হ্যাঁ, ধরো বৃত্ত আছে, বাইরে একটা বিন্দু আছে, বিষয়টা হচ্ছে এরকম, এই হচ্ছে বিন্দু। এখন এই বিন্দু থেকে এই যে স্পর্শকটা আমরা অঙ্কন করলাম, এই স্পর্শক, এই যে দুইটা স্পর্শক পাচ্ছি, এই দুইটা স্পর্শকের সমীকরণ কিভাবে বের করবা? আচ্ছা, ও যেটা বলছে দেখো, হ্যাঁ ভালো প্রসেস। একটা হচ্ছে যেহেতু আমাদের একটা বিন্দু দেওয়া আছে, তাহলে আমাদের সমীকরণ সরল রেখার আমাদের তো স্পর্শকের সমীকরণ মানে তো সরল রেখারই সমীকরণ। সেক্ষেত্রে হচ্ছে y মাইনাস y1 ইকুয়ালস টু হচ্ছে m ইন্টু এক্স মাইনাস হচ্ছে x1। তার মানে আমরা এই স্পর্শক এবং এই স্পর্শকের সমীকরণ পেয়ে গেছি, বাট আননোন আছে এখানে m। এখন এই mটা আমরা কিভাবে বের করব? এই m বের করার জন্য আমাদের একটা ফর্মুলা ছিল যে বৃত্তের কেন্দ্র থেকে এই যে স্পর্শক যে বিন্দুটা আছে, স্পর্শক যে বিন্দুতে স্পর্শক করছে, এই যে দূরত্বটা, এই দূরত্বটা বেসিক্যালি একটা লম্ব দূরত্ব। এটা এই লম্ব দূরত্ব আমরা দিচ্ছি আর দিলাম, এই লম্ব দূরত্বটা হচ্ছে ব্যাসার্ধের সমান। এই কনসেপ্ট থেকে আমরা হচ্ছে সেখান থেকে এম বের করবো, এম এর দুইটা ডাটা পাবো, একটা হচ্ছে এটার জন্য, একটা হচ্ছে এটার জন্য। বুঝছো? পারবা তো? ঠিক আছে। আচ্ছা, মোটামুটি আমাদের এটাই ছিল, এবং বইয়ে একটা শর্টকাট মতো ছিল যে টি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এস এস ওয়ান, মনে হয় টি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এস এস ওয়ান। সো আমার কাছে মনে হয় এটা দরকার নাই। ঠিক আছে, তোমরা ডিরেক্ট এটা মনে রাখতে পারো, যেহেতু বহিস্থ বিন্দু স্পর্শকের সমীকরণ বের করতে পারবা y মাইনাস y1 ইকুয়ালস টু হচ্ছে m ইন্টু এক্স মাইনাস x1, সেখান থেকে হচ্ছে লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান, এই কনসেপ্ট দিয়ে হচ্ছে m বের করতে পারবা। আচ্ছা, ওকে, আমরা তাহলে হচ্ছে কোনিক্স পড়ি। কোনিক্সের হচ্ছে ফার্স্ট আমাদের টপিক টাইপ 1 দেওয়া হচ্ছে প্রকৃতি। আচ্ছা, আমাদের প্রকৃতি নির্ণয় করব হচ্ছে দুইটা ওয়েতে, একটা হচ্ছে উৎকেন্দ্রিকতার মান থেকে, আর একটা হচ্ছে সমীকরণ থেকে। তো আমাদের উৎকেন্দ্রিকতা এটা তো একটা মুখস্থ মান, ঠিক আছে, ওই জিনিসটা থেকে ভার্সিটি অ্যাডমিশনে খুব কমই আসে। আমাদের বেশিরভাগ প্রশ্ন আসে সমীকরণ থেকে কনিক্সের প্রকৃতি নির্ণয় করতে হবে। এখন আমরা বুঝবো কি করে যে কখন কোন কনিক্স হবে? দেখো, আমাদের এটার জন্য একটা নির্ণায়ক ফরম্যাটটা মনে রাখা লাগবে। এই নির্ণায়কের প্রধান কর্ণ বরাবর এ বি সি এই ভুক্তি থাকে, আর এই দিক বরাবর থাকে হচ্ছে এ জি এইচ, আর ভুল বলছি নাকি, দাঁড়াও, এ এইচ জি, হ্যাঁ এইচ জি মনে হয়।
এইচ জি দাঁড়াও, এ বি সি, এ জি সি, আমি ভুলে গেলাম, দাঁড়াও চেক করে বলি। এইচ জি এফ, এ এইচ জি, আর এদিকে হচ্ছে এইচ বি এফ। আচ্ছা, যদি এটাকে ম্যাট্রিক্স বলে, এটা কোন ধরনের ম্যাট্রিক্স? এটা প্রতিসম ম্যাট্রিক্স। নির্ণায়ক, আমি বলছি এটাকে যদি ম্যাট্রিক্স বলি সেক্ষেত্রে কি হবে? এটা প্রতিসম ম্যাট্রিক্স হয়। যাই হোক, দেখো এইটার প্রধান কর্ণ বরাবর হচ্ছে এ বি সি থাকে। এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, বি হচ্ছে ওয়াই স্কোয়ারের সহগ, আর সি হচ্ছে কনস্ট্যান্ট। এ বি সি প্রধান কর্ণ বরাবর। আর এই দিক বরাবর হচ্ছে এ এইচ জি, এই দিক বরাবরও তাই এ এইচ জি, আর এই দিক বরাবর হচ্ছে জি এফ সি, এই দিক বরাবর তাই জি এফ সি। এখন যদি তুমি এই নির্ণায়কটা বের করো, বের করার পর যদি নির্ণায়কের ভ্যালু 0 হয়, এটাকে বলা হয়, এই কনিক্সের প্রকৃতিটা হবে জোড়া সরল রেখা। এই কনিক্সের প্রকৃতিটা হবে হচ্ছে, প্রথম কন্ডিশনটা হচ্ছে জোড়া সরল রেখা। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যদি নির্ণায়কের ভ্যালু 0 না হয়, যদি নির্ণায়কের ভ্যালু 0 না হয় সেক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো? প্রত্যেক বারবার কি আমরা নির্ণায়কের ভ্যালু বের করব? কোনো বের করার দরকার নেই। দেখো দ্বিতীয়টা, যদি পরাবৃত্ত হয় তাহলে আমি দেখব হচ্ছে এ বি এর গুণফল যদি এইচ স্কোয়ারের সমান হয় তাহলে আমরা এটাকে বলবো পরাবৃত্ত। এরপরে উপবৃত্ত, যদি এ বি এর গুণফলটা এইচ স্কোয়ারের থেকে বেশি হয় সেটা হবে উপবৃত্ত। 4 নাম্বার অধিবৃত্ত, যদি এইচ স্কোয়ারের ভ্যালুটা বেশি হয় এ বি থেকে, এ বি এর গুণফল থেকে যদি এইচ স্কোয়ার বেশি হয় সেটা হচ্ছে অধিবৃত্ত। আর একটা জিনিস হচ্ছে আমরা বৃত্তের ক্ষেত্রে বলতে পারি, বৃত্তের ক্ষেত্রে ছিল এ এবং বি এর সহগ থাকবে সেম এবং এরা 0 হতে পারবে না কখনো। এ বি এর সহগ থাকবে সেম এবং 0 হতে পারবে না, এবং এইচ এর ভ্যালুটা হবে 0। এটা হচ্ছে আমাদের বৃত্তের জন্য, বৃত্তের জন্য। এবার আমি তোমাদের কাছে প্রশ্ন করব, দেখো সমীকরণটা ভালো করে দেখো। এক্স ওয়াই এর সহগকে যদি 2 দিয়ে ভাগ করো তবেই কিন্তু এইচ পাবা। যদি এমন একটা সমীকরণ দেওয়া থাকলো সেখানে এক্স ওয়াই এর সহগ আছে, আমি যদি এইচ বের করতে চাই তাহলে কি করতে হবে? এক্স ওয়াই এর সহগকে 2 দিয়ে ভাগ করতে হবে, তবে আমি এইচ পাবো। আচ্ছা, তাহলে এক্স ওয়াই এর সহগকে 2 দিয়ে ভাগ করলে এইচ হয়। এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে বি, আর 2gx তুমি যদি g বের করতে চাও, g হচ্ছে x এর সহগকে 2 দিয়ে ভাগ। তুমি যদি f বের করতে চাও তাহলে y এর সহগকে 2 দিয়ে ভাগ। এবার আমাকে বলো যে এইটা কোন কনিক্স? x ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই y, এটা কোন ধরনের কনিক্স? অধিবৃত্ত। এটা একটা নাম আছে, এটার নামটা হচ্ছে আয়তকার অধিবৃত্ত। এটা মুখস্থ হয়ে গেছে মনে হয় তোমাদের সবারই। এক্স ওয়াই রিলেটেড যদি কোনো এরকম থাকে কোন একটা ভ্যালু, সেটা অলওয়েজ অধিবৃত্তের সমীকরণ হয়। তোমরা যখন বয়েলের সূত্র পড়ছো যে ভি সমানুপাতিক হচ্ছে 1/p, তখনও দেখছো হচ্ছে পি ভি সমান ইকুয়ালস টু হচ্ছে কনস্ট্যান্ট। এটার যে গ্রাফ ছিল এইদিকে হচ্ছে পি, এইদিকে হচ্ছে ভি, এটা দেখতে এরকম ছিল, আয়তকার অধিবৃত্ত টাইপের। সো এক্স ওয়াই, এই যে পি ভি কনস্ট্যান্ট, পি ভি কনস্ট্যান্ট মানে কি? এক্স ওয়াই ইকুয়ালস টু হচ্ছে কনস্ট্যান্ট। সো এক্স ওয়াই কনস্ট্যান্ট, এই রিলেটেড জাতীয় কোনো রাশি যদি তুমি পাও তাহলে সেটা হবে হচ্ছে আয়তকার অধিবৃত্ত। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের আয়তকার অধিবৃত্ত। আয়তকার অধিবৃত্ত। এখন ধরো অপশানে অধিবৃত্ত আছে, আয়তকার অধিবৃত্ত আছে, অবশ্যই আয়তকার অধিবৃত্ত দাগাবা। কিন্তু অপশানে যদি অধিবৃত্ত থাকে এবং আয়তকার অধিবৃত্ত থাকে তাহলে আয়তকার অধিবৃত্ত দাগাবা। আচ্ছা, এখন আমরা যে শর্টকাটটা বা যে সূত্রটা দেখছি সেই সূত্রের সাথে যদি একটু মিলাইতে চাই, সেখানে ছিল অধিবৃত্তটা হবে এ বি এর গুণফল থেকে এইচ স্কোয়ারের মানটা যদি বেশি হয় সেক্ষেত্রে হচ্ছে অধিবৃত্ত হবে। এখানে এ আর বি, এই সমীকরণে এ আর বি আছে, এ বি নাই, তাহলে এ বি এর গুণফলটা 0
এইচটা কি ছিল, এক্স ওয়াই এর যে সহগ তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এক্স ওয়াই এর সহগ কত এখানে 1, তাকে 2 দিয়ে ভাগ করলে হাফ, তাহলে আমাদের এইচ এর ভ্যালু হচ্ছে হাফ, এইচ পেয়ে গেলাম। এখন আমাদের ফরম্যাটটা ছিল এইচ স্কোয়ার বের করা, তাহলে এইচ স্কোয়ার হচ্ছে 1/4, আর এ বি বের করা, তাহলে এ বি হচ্ছে 0, তাহলে আমরা দেখলাম এইচ স্কোয়ারের ভ্যালুটা এ বি এর থেকে বড়। এই কন্ডিশনটা তখনই সত্য হয় যখন এটা অধিবৃত্তের সমীকরণ হয়। পারবা? ঠিক আছে, এবার কয়েকটা অ্যান্সার দাও, আমি সমীকরণ লিখবো, তোমরা অ্যান্সার বলবা। বলো এটা কিসের সমীকরণ? অ্যাটলিস্ট এই কোশ্চেনটা কোনো না কোনো ইউনিভার্সিটি কিন্তু পাবাই, সো এই এমসিকিউ যেন ভুল না করো সেই দিকে একটু খেয়াল রাখো, সবাই পারা উচিত। লাগবে তো ভাই, পড়াইতে গেলে তো আধা ঘন্টা লাগবে। রেকর্ড করবেন তাই? দেখো তিনজন বলবা, ছেলেদের মধ্যে পিছনে ক্যাপ মাথায় দাও, প্রথমটা কিসের সমীকরণ? কেন পারবা না কেন? হ্যাঁ স্কিপ করছিলাম, আমি তো মাত্র সূত্রগুলো বলে দিলাম, তাহলে এটা তো স্কিপ করার কথা না। এখন মানে আমি তো বলে দিছি যে এই ধরনের ফরম্যাট যদি থাকে তাহলে হচ্ছে সেক্ষেত্রে কখন কোন কোনিক্স হবে সেটা বলতে হবে, মানে সূত্রগুলো আগের স্লাইডেই লিখে দিছি, কারণ সেই অনুযায়ী তো মানে পারার কথা আর কি। তুমি মনোযোগ দিচ্ছ না, তুমি মনোযোগ না দিয়ে নিচের দিকে তাকায় আছো।